কেরালাতে চারজন বন্ধু মিলে একটি বিজনেস করছিল। তাদেরই সাথে একটা সময় দেখা হয় তাদেরই কলেজের আরও 2 সিনিয়রের। তারপরে 6 জন মিলে প্ল্যান করে চলে যায় কর্ণাটকের একটি বাংলোতে। উদ্দেশ্য ছিল বিজনেসকে আরও বেশি প্রসারিত করা। কিন্তু সেই কর্ণাটকের বাংলোতে যাওয়ার পরে তাদের সাথে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেটা হয়তোবা তারা বা আমরা কেউ কল্পনা করতে পারিনি। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া সার্ভাইভাল থ্রিলার মুভি কালরাত্রি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই একটি ফার্ম দেখানো হয় যেখানে অনেক সবজি উৎপাদন হচ্ছিল। এরপরেই রাজীব একজন কর্মচারীর সাথে কথা বলে তোমাদের বলা হয়েছে গাজর লোড করার জন্য, তোমরা এগুলো কেন করছো? সেই লোকগুলো বলে গাজর লোড করা শেষ। এটা শুনে রাজীব একটু অবাকই হয়, এত তাড়াতাড়ি গাজর লোড করা শেষ হয়ে গেল। এরপরেই রাজীব পিটারের কাছে চলে আসে আর বলে গাজরের উৎপাদন এবার কম হয়েছে, আমরা চাহিদা অনুযায়ী গাজর সাপ্লাই দিতে পারবো না। পিটার বলে তুমি ঠিকই বলেছ। পিটার রাজীবকে বলে তুমি এখানে বসো, আমি সিনিয়র স্যারকে এই বিষয়টা জানিয়ে আসি। ঠিক তখনই রাজীব দেখতে পায় সেখানে আরও একটি মাল বোঝাই গাড়ি আসে আর জিজ্ঞেস করে এতে কি রয়েছে। ড্রাইভার বলে গাজর। রাজীব বলে গাজরকে আনতে বলেছে। ড্রাইভার বলে আপনাদেরই আরেক পার্টনার। সেখানে গাড়ি দিয়ে ডোমিনিক এবং যোশী নামের আরও 2 জন লোককে আসতে দেখা যায়। ডোমিনিক রাজীবকে বলে আমাদের মধ্যে এগ্রিমেন্ট কি ছিল, আমি সেলসের দিকটা দেখব, তোমরা প্রোডাকশনের দিকটা। ডোমিনিক তখন একটু রেগে পিটারকে উদ্দেশ্য করে বলে তাহলে আমাকে না জানিয়ে কেন সিনিয়র স্যারের সাথে যোগাযোগ করা হলো? যোশী তখন বলে কালকের মধ্যেই সিনিয়র স্যারের 9 টন গাজর লাগবে, আমরা যদি সেটা সাপ্লাই করতে না পারি তাহলে সে অন্যজনের কাছ থেকে কিনে নেবে, আর এইভাবে আমাদের কাছ থেকে আমাদের কাস্টমার হাতছাড়া হয়ে যাবে। পিটার তখন বলে সিনিয়র স্যার আমাদের থেকে সবজি কিনে শুধুমাত্র আমাদের সবজিগুলো অর্গানিক বলে, তো আমরা যদি অন্য সবজি মিশিয়ে তাকে সবজি দিই আর যদি এটা সে বুঝতে পারে তাহলে সে এমনিতেই আমাদের থেকে সবজি নেবে না। তখন ডোমিনিক এবং যোশী বলে 9 টন গাজরের মধ্যে যদি 2 টন গাজর আমরা অন্য গাজর মেশাই তাহলে এটা সে কখনোই ধরতে পারবে না। অবশেষে ডোমিনিক তাদের আরও কিছু কথা শুনিয়ে বলে বিজনেসটা আমাকেই দেখতে দাও, তোমাদের দায়িত্বটা তোমরা পালন করো। আসলে এরা 4 বন্ধু, আর 4 বন্ধু মিলেই তারা এই বিজনেসটা করে। যোশী ডোমিনিককে একটু সাইডে নিয়ে এসে বলে তুমি যেটা বলেছো সেটা ঠিক, কিন্তু যেভাবে বলেছো সেটা হয়তো ঠিক নয়। ডোমিনিক একটু রকচটা স্বভাবের, সে তাকে বলে কিভাবে কথা বলতে হবে আর কিভাবে বিজনেস করতে হবে সেটা তোমাকে আমাকে শেখাতে হবে না। এরপরেই কুরিয়ানকে ঘুমিয়ে থাকতে দেখা যায়। তার কাছে ফোন আসলে সে ফোনটা কেটে দেয়। তার স্ত্রী তাকে এসে জিজ্ঞেস করে এত প্রবলেম থাকা সত্ত্বেও তুমি বাচ্চাদের মতো এভাবে কি করে ঘুমাচ্ছ? তখনই আবারও ফোনটা বেজে ওঠে। কুরিয়ানের স্ত্রী তাকে জিজ্ঞেস করে কে কল করেছে? সিনিয়র স্যার। তুমি কি তাকে এই মাসের ইন্টারেস্টের টাকাটা দাওনি? আমরা যদি আমাদের প্রপার্টি হারিয়ে ফেলি আমি আমার পরিবারের কাছে মুখ কি করে দেখাবো? কুরিয়ান বলে তুমি টেনশন করো না, আমি সব ঠিক করে ফেলবো। তুমি এক কাজ করো, আমার কাছে কিছু টাকার ঘাটতি রয়েছে, ইন্টারেস্টের টাকাটা দিতে আমার 10 থেকে 15 লাখ টাকা আরও লাগবে। তোমার গহনাগুলো আমাকে দাও, আমি সেগুলো বন্ধক রেখে টাকা নিয়ে এই মাসের ইন্টারেস্টের টাকাটা দিয়ে আসি, পরে টাকা জমিয়ে আমি তোমার গহনাগুলো ফেরত দেব। কিন্তু এতে কুরিয়ানের ওয়াইফ একেবারেই রাজি হয় না। আসলে কুরিয়ান সেই সিনিয়র স্যারের কাছ থেকে টাকা এনে বিজনেস করার জন্য চেয়েছিল, কিন্তু সেই বিজনেসে সে তেমন সুবিধা করতে পারেনি, তাই টাকাগুলো অন্য কাজে লাগিয়েছে। কিন্তু সেখান থেকে প্রফিট আসতে কিছুটা সময় লাগবে। এটা নিয়ে কুরিয়ান এবং তার স্ত্রীর মধ্যে কিছুটা কথা কাটাকাটি হয়। এরপরেই কুরিয়ান গাড়ি নিয়ে বের হয় এবং তার কাজিন পলকে কল করে আর তার সাথে ইমিডিয়েটলি দেখা করতে বলে। কফি শপে তারা একসাথে দেখা করে আর কোরিয়ান পলকে বলে তার সাথে সিনিয়র স্যারের কাছে যেতে হবে। পল বলে ঠিক আছে, আমার একটু কাজ ছিল, কিন্তু তারপরে তুমি যেহেতু বলেছো আমি অবশ্যই যাব। তখনই পলের কাছে একটা কল আসে আর পল তাকে বিভিন্ন ধরনের মিথ্যে কথা বলতে থাকে। কোরিয়ান বলে তোমার মিথ্যে বলার স্বভাবটা আর গেল না। পল বলে আমি সবাইকে মিথ্যে বললেও তোমাকে কখনো মিথ্যে বলি না। এরপরে কোরিয়ান পলকে নিয়ে মাইসুর চলে আসে আর সেখানেই সেই আচায়ানকে দেখানো হয়, যাকে সবাই সিনিয়র স্যার বলে ডাকে। আচায়ান সেখানে তার একটি প্রজেক্ট নিয়ে কথা বলছিল। কোরিয়ান সেখানে গেলে আচায়ান তাকে ডেকে নিয়ে যায় আর বলে দেখো তো আমার নতুন প্রজেক্টের ডিজাইনটা কেমন হয়েছে আর আশেপাশের জায়গাটা তুমি চিনতে পারো কিনা। এটা দেখার পরে কোরিয়ান একটু হতবাক হয়ে যায়, কারণ এই প্রপার্টিটা তারই ছিল। আচায়ান হেসে বলে আমার কি করার ছিল,
ইন্টারেস্টের টাকা দেওয়ার সময় হয়ে গেছে, অথচ তুমি আমার ফোনও ধরছো না, আমার মেসেজের রিপ্লাইও করছো না। তাই আমি ভাবছিলাম তোমার প্রপার্টিতে আমি আমার নতুন প্রজেক্টটা শুরুই করে দেই। তখন কোরিয়ান তাকে রিকোয়েস্ট করে আর কয়েকটা দিন সময় দেওয়ার জন্য। আচায়ন বলে, আমি তোমাকে ইমিডিয়েটলি যে টাকাটা দিয়েছি ব্যাংক থেকেও তোমাকে ওই টাকাটা দিত না, তো কথাটা মনে রেখো। টাকাটা সময় মতো না পেলে প্রপার্টিটাও তুমি পাবে না। কোরিয়ান বলে, ঠিক আছে, সময় মতো আমি টাকাটা দিয়ে যাব। সেটা বলে সে বের হতেই যাবে, এরপরেই সে যোশীকে দেখতে পায়। যোশী তাকে দেখে চিনে ফেলে এবং একসাথে কথা বলতে থাকে। আসলে এই কোরিয়ান ছিল পিটার, যোশী, রাজীব এবং ডোমিনিকের কলেজ সিনিয়র। অনেকদিন পর একসাথে দেখা হয়ে তারা বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা মজা করতে থাকে। বর্তমানে তারা কে কি করছে সে সব কিছু বলতে থাকে। কিছুক্ষণ পর ডোমিনিকও সেখানে চলে আসে আর আড্ডায় যোগ দেয়। কিন্তু কোরিয়ান আচায়নের কাছে কেন এসেছিল সেটা তাদের কাছে লুকিয়ে যায়। সে বলে সে একটি জমি রেজিস্ট্রি করতে এসেছিল, অর্থাৎ আসল ঘটনাটা সে চেপে যায়। অন্যদিকে যোশী এবং ডোমিনিকো বলে তারা 4 জন মিলে একটা ফার্ম খুলেছে আর সেখান থেকে যে সবজি উৎপাদন হয় তারা সেটা আচায়নের কাছে বিক্রি করে। ডোমিনিক আর যোশী বলে তাদের ফার্মটা কিছু দূর দূরেই, এছাড়া সেখানে পিটার এবং রাজীবও রয়েছে, তাকে দেখলে তারাও অনেক খুশি হবে, আজকে তারা আড্ডা দেবে। কিন্তু কোরিয়ান বলে তার কাজ আছে, কিন্তু তারা তাকে জোর করেই নিয়ে যায়, সাথে পলও তাদের সাথে যায়। আর সেখানে যাওয়ার পরে পিটার এবং রাজীব তাকে দেখার পরে খুশি হয়ে যায়। সেখানে তারা তাদের বিশাল ফার্মটা কোরিয়ানকে ঘুরে দেখায়। কোরিয়ানও বলে, বাহ, তোমরা খুব ভালো কাজ করেছ। এরপরে তারা বসে ড্রিঙ্কস করতে থাকে। এছাড়া তারা জানায় সেখানে ইরুম্বারও আসে। এছাড়া তারা কোরিয়ানকে আরও জানায় প্রথমে পিটার এবং রাজীবই এই বিজনেসটা শুরু করে, পরে যোশী এবং ডোমিনিক এসে যোগ দেয়। কিন্তু ইরুম্বানের কথা শুনেই কোরিয়ানের মনটা খারাপ হয়ে যায়, কারণ দুজনেই ছিল কলেজের সিনিয়র আর তাদের দুজনের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। কিন্তু তারা কোরিয়ানকে নিশ্চিত করে যে ইরুম্বান সেই ঘটনাটা ভুলে গেছে, তুমিও ভুলে যাও, এখানে আসো, মাঝে মধ্যে দেখা করো, আমাদের সাথে আড্ডা দাও, অনেক ভালো লাগবে, তুমি তো একেবারে গায়েব হয়ে গিয়েছিলে। কোরিয়ান বলে, হ্যাঁ, আমি আবুধাবিতে ছিলাম, এখন রিসেন্টলি দেশে এসেছি, ভাবছি রিয়েল এস্টেটের বিজনেস করব। তখনই একজন বলে, আরে ইরুম্বানও তো রিয়েল এস্টেটের বিজনেস করে আর ও এখন অনেকটা টাকার মালিক হয়ে গেছে। এভাবে তারা আড্ডা দিতে দিতে একটা সময় তাদের বিজনেসের কথা বলে তাদের এই জায়গায় যত ধরনের সবজি উৎপাদন হয় তারা সবকিছুই আচায়নকে বিক্রি করে। কিন্তু সমস্যা হচ্ছে এই আচায়ন মাল নেওয়ার পরেও টাকা সহজে দিতে চায় না, এমনটা ভাব করে যেন আমরা তাদের কাছে ভিক্ষে করি। সে অল্প অল্প করে টাকা আমাদের দেয়, অনেক কষ্ট হয় তার কাছ থেকে টাকা ওঠাতে। আর এই এরিয়াতে আচায়নের ছাড়া বড় ডিলারও নেই যে আমরা অন্য কাউকে বিক্রি করব, এই জন্য বাধ্য হয়ে তার কাছেই আমাদের বিক্রি করতে হয়। রাতে আসার সময় কোরিয়ান পলকে বলতে থাকে, আমার মনটা একটু খারাপ হয়ে গেল, ওরা হোস্টেলে থাকার সময় আমার টাকা দিয়েই থাকতো, আর এখন ওরা কতটা শাইন করে গেছে, আর আমি এখনও অন্য দেশে যে লেবারের কাজ করে টাকা ইনকাম করি। পল বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, একটি সুপারমার্কেটের ওনারের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব রয়েছে, তার সুপারমার্কেটগুলো প্রায় বিভিন্ন জায়গায় রয়েছে, সেও বিভিন্ন ধরনের সবজি সেই সুপারমার্কেটগুলোতে বিক্রি করে। তুমি যদি চাও তাহলে আমি তার সাথে কথা বলে এই ফার্মের সবজিগুলো তাকে দিয়ে ডিল করাতে চাই, সেখান থেকে আমিও কিছু কমিশন পাবো আর তুমি ওদের বলে তুমিও কিছু কমিশন নিতে পারবে। আইডিয়াটা ভালো লাগে কোরিয়ানের। কোরিয়ান এরপরেই তাদের 4 জনকে নিয়ে সেই সুপারশপ কোম্পানি ওনারের সাথে দেখা করে। অন্যদিকে তারাও ডিলটা করতে রাজি হয়ে যায় আর তারা ডিল করে ফেলে তাদের ফার্মে যত সবজি হবে তারা এই সুপারশপ কোম্পানিতে ডেলিভারি করবে। এরপরেই তারা সেই খুশিতে একটা পার্টি দেয়, কিন্তু পার্টিতে দেখা যায় রাজীব এবং পিটার একসাথে আলাদা কথা বলছিল। আসলে 4 জন বন্ধুর মধ্যে 2টা দল হয়ে গেছে, যোশী এবং ডোমিনিক আর পিটার আর রাজীব। আসলে পিটার এবং রাজীব যেহেতু শুরু থেকে বিজনেসটা স্টার্ট করেছিল তাই তারা ভাবতে থাকে এই বিজনেসটার ওনার তারাই। অন্যদিকে ডোমিনিক আর যোশী ভাবতে থাকে তারা আসার আগে এই বিজনেসে তেমন কোনো প্রফিট হতো না, তারাই এসে বিজনেসটাকে সচল করেছে, তাই তারাই বিজনেসের সবটা বোঝে। কোরিয়ান তাদের বলে, এদের সুপার শপের সংখ্যা কিন্তু অনেক, আর সব প্রোডাক্টগুলো তোমাদেরই ডেলিভারি করতে হবে, যদি না পারো তাহলে তারা কিন্তু নিউ বায়ার খুঁজতে শুরু করবে। তখন ডোমিনিক ভাবে, আমাদের যে ফার্ম তাতে করে আমরা হিমশিম খেয়ে যাব, আমাদের অন্য কিছু ব্যবস্থা করতে হবে। তখনই কোরিয়ান বলে, কর্ণাটকে আমার 256 একরের জমি রয়েছে, মাঝখানে একটা বাংলোও রয়েছে, তোমরা সেখানে থেকে অনায়াসে চাষাবাদ করতে পারবে, আর বিশাল বড় সুযোগ, আর এই সুযোগ হাতছাড়া করলে তোমরা পস্তাবে। কিন্তু শুরু থেকেই পিটার এতে রাজি হয় না, বলে কর্ণাটক জায়গাটা অনেক দূরে,
তারপরে সেখানে আবার লেবারের সমস্যা, পানির সমস্যা, অন্যদিকে ভাষার সমস্যা। এই সব কিছু মিলিয়ে ফার্ম করাটা এতটাও সহজ নয়। অন্যদিকে ডোমিনিক রাজি হয়ে যায়, বলে এটা আমাদের সামনে নতুন একটা সুযোগ, আমাদের বিজনেসটাকে বাড়িয়ে নেওয়ার নতুন একটা পদক্ষেপ, এটা আমাদের নিতেই হবে। আর এ নিয়ে দুজনের মধ্যে তৎক্ষণাৎ একটা ঝগড়া বেঁধে যায়। সবাই মিলে ঝগড়া থামায়, কিন্তু জোশি তাকে বুঝিয়ে শুনে আবারও পিটারকে সেখানে নিয়ে আসে। তারপরেও পিটার বেশিক্ষণ সেখানে থাকে না, কারণ তার মেয়ে হসপিটালে অ্যাডমিট। সে সেখানে চলে যায়। পিটার সেখান থেকে চলে যাবার পরে ডোমিনিককে কোরিয়ান অফার দেয়, তোমরা চাইলে সেই জমিটা কিনেও নিতে পারো, মাত্র 12 কোটি টাকা। 256 একর জমি, মাত্র 12 কোটি টাকা। এটা খুব রিজনেবল প্রাইস। ডোমিনিকও রাজি হয়ে যায়। অন্যদিকে কোরিয়ান বলে, তোমরা আগে জায়গাটা ঘুরে দেখো, সেখানে একটা বাংলো আছে, আমরা সেখানে যেয়ে 2-1 দিন থাকবো। তারপরে জায়গাটা তোমাদের ভালো লাগবে কি লাগবে না সেটা তোমরা নিজেরাই দেখে নিও। সবাই এতে রাজি হয়ে যায়। অন্যদিকে সবকিছু শুনে রাজীব চলে যায় হসপিটালে পিটারের সাথে দেখা করতে, আর তাকে সবকিছু খুলে বলে। পিটার বলে সে যাবে না, কিন্তু রাজীব বলে সে যদি না যায় তাহলে ডোমিনিক আর জোশি নিজেরাই সবকিছু ফাইনাল করে ফেলবে, আমাদের আর কিছু বলবে না। এই জন্যই আমাদের সেখানে যাওয়া উচিত, অন্তত বাধা তো দিতে পারবো। অবশেষে পিটার রাজি হয়। তখনই ডক্টর ডাকে। ডক্টর পিটারকে বলে, তোমার মেয়ের অবস্থা বেশি ভালো নয়, তাকে বন মেরোর সার্জারি করতে হবে। আর এইখানে এই সমস্যাটা হচ্ছে ডোনারের। ডোনার যখনই পাওয়া যাবে আমরা সাথে সাথে তার সার্জারি করব। পিটার হইতে রাজি হয়ে যায়। এদিকে কোরিয়ান তাদেরকে আগে থেকেই বলেছিল, কোরিয়ান যে তাদের নিউ ডিলার ধরিয়ে দিয়েছে এটা যেন আচান জানতে না পারে। এছাড়া কর্ণাটকের যে জমিটা আছে সেটা যে বিক্রি করছে এটাও যেন জানতে না পারে। কিন্তু দেখা যায় ডোমিনিক এসে আচায়নকে সবকিছু বলে দেয়। আর সবকিছু শোনার পরে আচায়ন হাসতে থাকে আর বলে, ও তোমাদের বোকা বানাচ্ছে, কারণ ওই জমিটা ও আরো সস্তায় কিনেছে। ওকে এত সহজে বিশ্বাস করো না। আর তোমরা যদি জায়গাটা কিনেও নাও তাহলে আমার একটা শর্ত রয়েছে। ডোমিনিক এসে বলে, তোমাকে আমি একটা ডেট বলবো, আর সেই ডেটের পরে তোমরা ওর কাছ থেকে জমিটা কিনবে, অথবা টাকাটা ওই ডেটের পরে দেবে। এটা শুনে ডোমিনিক রাজি হয়ে যায়। আসলে আচায়ন চাইছিল কোরিয়ান যেন টাকার অভাবে তার টাকাটা পরিশোধ করতে না পারে, আর সে যেন কোরিয়ানের প্রপার্টিটা দখল করে নিতে পারে। অন্যদিকে ডোমিনিক বলে, আমি যে এই কাজটা করব এতে আমার লাভ কি? তখন আচায়ন তাকে ক্যাশ কিছু টাকা দেয়। ডোমিনিক এখানে নিজের গেম খেলতে শুরু করে। এরপরেই কর্ণাটকে যাওয়ার জন্য জোশি কয়েক বোতল মদ কিনে নেয়। অন্যদিকে ডোমিনিক তাকে বলে, আমার একটা প্ল্যান রয়েছে। কর্ণাটকে যাওয়ার পরে সেই ফার্মটা যদি আমরা কিনে নিই, সেখানে রাজীব এবং পিটারকে আমি আলাদা করে দেব। আমার মনে হচ্ছে ওরা আমাদেরকে একটু বেশি ছোট মনে করছে। বিজনেস ওরা শুরু করেছে দেখে ওরা সবসময়ই কর্তৃত্ব খাটাতে চায়, আর আমি চাই ওদের দুজনকে আলাদা করে দিতে। কর্ণাটকের ফার্মের দায়িত্ব আমি রাজীবকে দিয়ে দেব, আর জোশি ওর মেয়ের জন্য এখানেই থেকে যাবে, যার ফলে ও আলাদা হয়ে যাবে। আর এই জমিটা আমরা আমাদের দুজনের নামে করে নেব, যাতে করে এই বিজনেসে আমাদেরও সমান অধিকার থাকে। জোশিও এতে রাজি হয়ে যায়। তখনই বলে, কর্ণাটকে যাব, ড্রিঙ্কস করব, আনন্দ ফুর্তি করব, কিন্তু সেখানে গাড়ি কে চালাবে? আমাদের এমন একজন ড্রাইভার লাগবে যে ড্রিঙ্কসও করবে না, আর তার গাড়ির ভেতরে এসি থাকতে হবে। জোশি বলে, ঠিক আছে, সেটার ব্যবস্থা আমি করে নেব। এরপরেই ডোমিনিক জোশিকে আরও বলে যে ইরুম্বানকে ডাকো। ইরুম্বানকে নিয়ে গেলে সেখানে আমরা একটা পাওয়ার পাবো, কারণ ওর লোক সব জায়গাতে রয়েছে। অপরিচিত একটা জায়গায় যে বিজনেস করতে গেলে ওর মতো লোকদের আমার প্রয়োজন। জোশি বলে, কোরিয়ান তো নিষেধ করেছিল ইরুম্বানকে ডাকার জন্য। ডোমিনিক বলে, সেটা আমি বুঝে নেব, তুমি ওকে ডাকো। এরপরে সে ড্রাইভারের জন্য জোশি কল দেয় মনির নামের একজনকে, যে তখন থানায় ছিল। এই জন্য মনির তার কলটা ধরে না। মুনির একজন পুলিশ অফিসারের সাথে কথা বলছিল। মুনির বলতে থাকে, স্যার, ও ইচ্ছে করে ছুরি দিয়ে আঘাত করেনি, আত্মরক্ষার জন্য। অন্যদিকে পুলিশ অফিসার বলে, এই জন্যই তো বলছি, সেই পরিবারটাও চাইছে না কেস করতে, তারা নিজেদের মধ্যে সেটেল করতে চাইছে। তোমরা ওরা যা চাইছে সেটা দিয়ে দাও, এতে তোমারই ভালো হবে। কিন্তু মুনির বলে, আমি ওদের হাতে ছেলেটাকে তুলে দিতে পারবো না, আর এরপরে যদি ওরা কেস করে সেটা আমি দেখে নেব। কিন্তু তখনই পুলিশ অফিসার রেগে যায় আর বলে, আমি যেটা বলছি সেটা করো, যদি এটা না করো তাহলে তোমার নামে এমন কেস দেব 10 বছরও জেল থেকে বের হতে পারবে না। এরকমভাবে থ্রেট দিয়ে তাকে বের করে দেওয়া হয়। মুনিরও বাইরে আসার পরে গাড়িতে বসে এবং একটি ছেলেকে উদ্দেশ্য করে বলে, তুমি কিছুদিনের জন্য অন্য জায়গায় চলে যাও, ওরা পুলিশ কেস করবে না, নিজেদের মধ্যে সেটেল করতে চাইবে, হয় টাকা না হলে তোমাকে চাইবে, আর কোনোটাই তোমার কাছে নেই। এই জন্য তুমি কোথাও দূরে পালিয়ে যাও, বিষয়টা শান্ত হলে আমি তোমাকে ডেকে নেব। সেই ছেলেটাকে ভয়ে মাথা নিচু করে বসে থাকতে দেখা যায়,
আসলে এই ছেলেটা একটা ঘটনাক্রমে একজনকে ছুরি দিয়ে আঘাত করে। সে মারা না গেলেও সেই পরিবার চাইছে এই ছেলেটিকে তারা নিজ হাতে শায়েস্তা করবে, আর এই জন্য তারা পুলিশ কেস করছে না, আর এই পুলিশও তাদেরই সহযোগিতা করছে। ঠিক তখনই আবারও জোশী মুনিরকে কল করে এবং সবকিছু খুলে বলে যে তাদের একজন ড্রাইভার লাগবে যে ড্রিঙ্কস করে না এবং তার এসি ভেহিকলস আছে, অর্থাৎ এসি গাড়ি রয়েছে। তখনই মুনির সেই ছেলেটির দিকে তাকায়। পিটার এই ফার্মের কাজেই বাসা থেকে অনেকদিন বাইরে ছিল, আর এই সুযোগেই তার স্ত্রী অন্যজনকে ভালোবেসে তার সাথে পালিয়ে যায়, তাদের সেই ছোট্ট মেয়েটাকে রেখেই। এই জন্য পিটার দূরে কোথাও যেতে চায় না, বিজনেসও করতে চায় না, কিন্তু এবার বাধ্য হয়ে তাকে যেতে হচ্ছে। এই জন্য তার মা এবং মেয়েকে রাজীবের বাড়িতে রেখে যায়। এরপরে তারা সবাই সেখানে গাড়ি দিয়ে যেতে শুরু করে। পল, কোরিয়ান, রাজীব, পিটার, জোশী, ডোমিনিক, ইরুম্বান তখনও তাদের সাথে যোগ দেয়নি। তারা তাদের জার্নিটাকে বেশ উপভোগ করে। অবশেষে 15 ঘন্টার জার্নি শেষে কোরিয়ানের কর্ণাটকের বাংলোতে পৌঁছায় তারা। সেটা ছিল ব্রিটিশ আমলের একটা বাংলো, যেটা দেখতে খুবই সুন্দর, আর চারপাশের পরিবেশটাও খুব সুন্দর ছিল। আশেপাশে খুব নিরিবিলি, পুরো একটা জঙ্গলের মাঝখানে একটা বাংলো, আর বাংলোর চারপাশে 256 একর পর্যন্ত কোরিয়ানের জায়গা। ছুটি উপভোগ করার জন্য এই জায়গাটা খুব আদর্শ। পিটার এবং রাজীব এখানে আসতে চাইছিল না, কিন্তু আসার পরে তাদেরও মনটা ভালো হয়ে যায়। আর বাংলোটাও ছিল বিশাল, অনেকগুলো রুম, কারণ ব্রিটিশ আমলে ব্রিটিশরাই তাদের কাজের জন্য এই বাংলোটা নিজেরাই বানিয়েছিল। বাংলো ঘুরে দেখতে দেখতে তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল বাংলোটা এত বিশাল ছিল যে একবার যদি কেউ কোথাও হারিয়ে যায় তাকে খুঁজে পেতে অনেকটা কষ্টদায়ক হয়ে যাবে। তারা সেখানে একসাথে ড্রিঙ্কস করে, খেলাধুলা করে, এনজয় করে, এভাবেই রাত হয়ে যায়। আর রাত হতেই ইরুম্বান সেখানে চলে আসে। ইরুম্বান আসতেই কোরিয়ানের মনটা খারাপ হয়ে যায়, কিন্তু তারপরও তারা একে অপরের সাথে কথা বলে। ইরুম্বানকে তারা সেখানে ড্রিঙ্কস, চিকেন আর বিফ অফার করে, কিন্তু ইরুম্বান বলে তোমরা এখানে কি বিফ আর চিকেন খেতে এসেছো? তখনই সে তার গাড়িতে চলে যায়, বড় একটা আহত শুকুর ধরে নিয়ে আসে আর বলে এটাকে রান্না করো। তারা সেখানে বিজনেসের কথা বলতে চাইলেও ইরুম্বান বলে এসেছি একটু রেস্ট নিতে দাও, এনজয় করতে দাও, তারপরে বলা যাবে। তারা সবাই মিলে কার্ড খেলতে শুরু করে, কিন্তু একটা সময় রাজীব সবার আগে হেরে যায়। এই জন্য সে বাইরে চলে যায় সেই পশুটাকে গ্রিল করার জন্য। কিছুক্ষণ পরে পলও হেরে যায়, এর জন্য পলও বাইরে চলে যায় রাজীবকে সাহায্য করার জন্য। কিন্তু কিছুক্ষণ পরেই পল চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সবাই বাইরে চলে যায়, আর যাওয়ার পরে দেখতে পায় রাজীবের নিথর দেহটা সেখানে পড়ে রয়েছে। সবাই চিৎকার করে ওঠে। পিটার কান্নায় ভেঙে পড়ে তার বন্ধুর এই অবস্থা দেখে। কোরিয়ান এবং অন্য একজন বলতে থাকে হয়তোবা ভাল্লুক বা অন্য কোনো পশু তাকে আঘাত করেছে, কিন্তু ইরুম্বান ভালো করে দেখার পরে বলে কোনো পশু এটা করেনি, কোন একজন লোকই রাজীবের গলা কেটে তাকে হত্যা করেছে। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। তখনই ইরুম্বান তার গানটা বের করে। অন্যদিকে তাদের ড্রাইভার রামু সেখানে ছিল, সেও তার হাতে একটা ছুরি নেয়। এটা ইরুম্বান খেয়াল করে। তারা সেখানে আশেপাশে কেউকে না দেখলে ভেতরে চলে যায়। রাজীবের লাশটা সেখানেই পড়ে থাকে। বাংলোর ভেতরে আসার পরে তারা দেখতে পায় সেখানে লাইট ছিল না। আগুনের মশাল নিয়ে তারা আগে মেইন সুইচটা অন করে, দেখা যায় সেটা ঠিকঠাকই ছিল, কেউ সেটা ইচ্ছে করেই বন্ধ করে দিয়েছে। ইরুম্বান বলে নিশ্চয়ই বাংলোর ভেতরে কেউ আছে, কারণটা হচ্ছে মেইন সুইচ এমনিতেই বন্ধ হয়নি, এটাকে বন্ধ করা হয়েছে। তখনই তারা খেয়াল করে তাদের সাথে পল নেই। সবাই পলকে ডাকতে শুরু করে, কিন্তু কোথাও পল নেই। কোরিয়ান বাইরে যেতে চায়, কিন্তু সবাই তাকে বাধা দেয়, এখন বাইরে যাওয়া ঠিক হবে না। কোরিয়ান বলে আমি পলের বাবা মাকে কি বলবো, আমি ওকে নিয়ে এসেছি, ওকে আমাকে বাসায় পৌঁছে দিতে হবে, আমাকে যেতে দাও। কিন্তু সবাই তাকে বাধা দেয়। এদিকে সবাই রেগে যায় কোরিয়ান ওপরে। ডোমিনিক, জোশী এবং পিটার বলতে থাকে তুমি আমাদের এখানে কেন নিয়ে এসেছো? তোমার জন্যই এই অবস্থা হলো। তোমার এই প্ল্যান নয়তো তুমি আর পিটার মিলিয়ে আমাদের মারতে চাও। তুমি কখনো তোমার স্বার্থ ছাড়া কিছু করো না, এখানেও নিশ্চয়ই তোমার কোনো স্বার্থ রয়েছে। আর এই পলটাকে, সে কি সত্যি তোমার কাজিন? তুমি আর পল মিলেই রাজীবকে মারোনি তো? কোরিয়ান আর ডোমিনিকের মধ্যে ঝগড়া বেঁধে যায়। ইরুম্বান বলে এখন নিজেদের মধ্যে ঝগড়া করলে হবে না, পরিস্থিতি আমাদের সামলাতে হবে, নাহলে আমরা সবাই মারা পড়ব। তখন জোশীও বলে হ্যাঁ, আগে আমাদের এখান থেকে বের হতে হবে, আর এখান থেকে বের হতে হলে এখনই রওনা দিতে হবে, আর আমাদের সব দিকে নজর রাখতে হবে। রামু বলে ঠিক আছে, আমি গাড়ি চালাবো। তারা সবাই মিলে গাড়ির কাছে চলে যেতে শুরু করে। অর্থাৎ পলকে রেখেই তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে চলে আসে। গাড়িতে উঠতেই যাবে, তখনই তারা দেখতে পায় দুটো গাড়িরই টায়ার কেউ পাঞ্চার করে রেখেছে। তারা সবাই বুঝতে পারে তারা কতটা বিপদে রয়েছে।
তারা বলাবলি করতে থাকে। তারা ভাবতে থাকে এখন কি করা যায়। এরপরেই যোশী গাড়ির পেছনেই কিছু একটা দেখতে পায়। সেটা দেখার জন্য সে ধীরে ধীরে গাড়ির পেছনে চলে যায়। আর সেখানে যাওয়ার পরেই চিৎকার করে ওঠে, কারণ গাড়ির পেছনেই মাথা থেতলানো পলের লাশটা পড়েছিল। আর কোরিয়ান এটা দেখে কান্নায় ভেঙে পড়ে। তারা সবাই মিলে আবারও সেই লাশটাকে রেখে বাংলোর ভেতরে চলে আসে। কোরিয়ান বাংলোতে আসার পরে বলে, তোমরা তো বলেছিলে রাজীবকে আমি আর পল মিলে মেরেছি, তাহলে পলকে এখন কে মারলো বলো। ইরুম্বান বলে, এখন সবাই চুপ করে আমার কথা শোনো। এখন যদি আমরা নিজেদের জন্য একটা সেফ প্লেস খুঁজে না পাই, তাহলে একের পর এক আমরা সবাই মারা যেতে থাকবো। আর সবাই ভয় পেতে শুরু করে। ইরুম্বান বলে, যদি বাঁচতে চাও আমার সাথে এসো। ইরুম্বান বাংলোর ভেতরে যেতে শুরু করে। আর সেখান থেকে বিভিন্ন লাঠিসোঁটা এক একজনকে হাতে দেয়, যাতে করে তারা সবাই নিজেদের আত্মরক্ষা করতে পারে। অবশেষে ইরুম্বান তাদের একটি রুমে নিয়ে আসে, আর সেই রুমের দরজা জানালা সবকিছু বন্ধ করে দেয়। এরপরে তারা সেখানে নজর রাখতে শুরু করে। সেটা ছিল একটা হল রুম। কোরিয়ান বলে, কেউ তোমাদের যে কোনো একজনের ওপরেই রিভেঞ্জ বা প্রতিশোধ নিচ্ছে, কার ওপরে বলো, আর সে এখান থেকে বের হয়ে যাও। ডোমিনিক বলে, আমরা বের হয়ে যাব? তুমি কি সাধু? আমরা আমাদের জায়গায় সুন্দর করে বিজনেস করছিলাম, তুমি আমাদের এখানে নিয়ে এসেছো, আর এখন বলছো বেরিয়ে যেতে? কোরিয়ান বলে, এটা আমার বাংলো, আমি তোমাদের বলতেই পারি। এটা নিয়ে ডোমিনিক কোরিয়ানের মধ্যে আবারও ঝগড়া বেঁধে যায়। পিটার বলে, আমি তোমাদের আগে বলেছিলাম কোরিয়ানের কথা শুনতে না, ওর জন্যই আমাদের আজকে এই পরিস্থিতি। কোরিয়ান রেগে গিয়ে বলে, প্রবলেমগুলো তোমার জন্যই হয়েছে, তুমি আগে থেকে এখানে আসতে চাইছিলে না, তাই যা করেছো তুমিই করেছো। তখনই পিটার বলে, তুমি এখানে আসার ডেট সময় সবকিছু ঠিক করেছো, আর এখন বলছো আমি এগুলো করছি? কোরিয়ান বলে, আসলে তোমাদের ভালো করতে যাওয়াটাই আমার সব থেকে ভুল হয়েছে। ডোমিনিক বলে, তুমি যে কি ভালো করতে চাইছো সেটা আমরা বুঝতে পারছি। তুমি কখনো তোমার স্বার্থ ছাড়া কোনো কিছুই করো না। যখনই তুমি বলেছিলে যে সিনিয়র স্যারকে এসব কিছু জানাবে না, তখনই আমার সন্দেহ হয়েছিল। আসলে এই জায়গাটা তুমি খুব সস্তায় কিনেছিলে, আর আমাদের কাছে তার কয়েক গুণ দামে বিক্রি করতে চাইছো। সবকিছুতেই তোমার স্বার্থ রয়েছে। এই সব কথা শুনে যোশী একটু অবাক হয়ে যায়। সে ডোমিনিককে বলে, তুমি সিনিয়র স্যারের কাছে গিয়েছিলে আর এইসব কিছু জেনে ফেলেছো, তুমি আমাকে তো বলনি। ডোমিনিক বলে, তোমাকে সবকিছু বলতে হবে কেন? অর্থাৎ যোশী তখন বুঝে যায় যে ডোমিনিক শুধুমাত্র নিজের জন্যই এই গেমটা খেলছে। যোশীকে সে শুধুমাত্র এতদিন ব্যবহার করছে। এতে করে যোশী ডোমিনিকের ওপরে তার আস্থাটা হারিয়ে ফেলে। এইভাবে তারা আরও কিছুক্ষণ কথা কাটাকাটির পরে বলতে থাকে, এখন আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের এই দুইজনকে কে খুন করলো, কারণ আমাদের মধ্যে এখানে সব পুরাতন বন্ধুবান্ধবরাই রয়েছে। সবাই তখন ইরুম্বানের দিকে তাকায়। ইরুম্বান বলে, আমার দিকে তাকিয়ে লাভ নেই, আমাকে মারার জন্য এখানে কেউ আসবে না, কারো এত বড় সাহস হয়নি। আর মারা হয়েছে তোমাদের মধ্যে কয়েকজনকে, আমার কিছু হয়নি, তাই তোমরাই ভাবো কে এদেরকে মারছে। এছাড়া সে রামুকে দেখিয়ে বলে, এই ছেলেটা এখানে কি করছে, ওকে, আর ওর হাতে এই ছুরিটা কি করে আসলো? রামু রেগে গিয়ে বলে, আপনি যে জন্য আপনার হাতে রিভলভার রেখেছেন, এই জন্য আমি ছুরিটাও রেখেছি। তখন দুজনের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। তারা একে অপরকে মারতে চায়, কিন্তু তাদের থামিয়ে দেওয়া হয়। রামু বলে, আমি এমন কোনো ক্রাইম করিনি যার জন্য এখানে কেউ আসবে এবং আমাকে মারতে চাইব, আর আমার পরিবর্তে আপনাদেরকে মারবে। এরপরেই একটা গোল টেবিলের মাঝে ইরুম্বানের গানটা রেখে দেয়, আর তারা চারজন সেই টেবিলের বসে থাকে। আসলে এই গানটা নিয়ে যত সন্দেহ, সবাই ভাবছে এই কাজটা ইরুম্বান করছে। এই জন্য ইরুম্বানকে পাশে রেখে গানটা মাঝে রেখে তারা চারজন বসে থাকে। এরপরে হঠাৎ করেই কোরিয়ান গানটা নিয়ে ডোমিনিকের দিকে ফায়ার করে, কিন্তু ডোমিনিক কাত হয়ে যাওয়া গুলিটা তার দিকে লাগে না। সবাই কোরিয়ানের দিকে হতবাক হয়ে চেয়ে থাকে, ডোমিনিকও। সবাই ভাবতে থাকে ডোমিনিকে কেন কোরিয়ান গুলি করলো। সবাই রেগে যায়, কোরিয়ানকে জিজ্ঞাসা করে। কোরিয়ান বলে, আমার কোনো দোষ নেই, দরজার বাইরে কেউ ছিল। দরজার বাইরে সত্যি কেউ আছে কিনা সেটা দেখার জন্য ডোমিনিক ধীরে ধীরে দরজার কাছে যায়, কিন্তু দেখা যায় ভাঙা কাচের ভেতর দিয়ে কেউ একটা বম ছুঁড়ে মারে, আর সেই বমের আঘাতে ডোমিনিকের এক হাত সেখানেই ছিঁড়ে পড়ে যায়, আর সবাই যার যার মতো ছড়িয়ে পড়ে। ডোমিনিকের হাতের এই অবস্থা দেখে সবাই হতবাক হয়ে যায়। এরপরেই দেখা যায় ভয়ঙ্কর চারজন লোক কিছু অস্ত্র নিয়ে সেই রুমের ভেতরে ঢুকে পড়ে, আর তাদের দেখে বোঝা যাচ্ছিল তারা আদিবাসী টাইপের লোক, আর তাদের সাথে হিংস্র একটা কুকুরও ছিল।
রামু নিজের ছুরিটা নিয়ে তাদের আঘাত করতে যেতে চায়, কিন্তু পিটার তাকে বাধা দেয়। যেহেতু সেখানে একটা বোম ব্লাস্ট করানো হয়েছিল, চারপাশটা ধোঁয়ায় ভর্তি ছিল, আর সেই সুযোগে সেই রুম থেকে সবাই লুকিয়ে পড়ে, কারণ তারা বুঝতে পেরেছিল এদের সাথে তারা পেরে উঠবে না। ডোমিনিক আলাদা হয়ে চলে যায়, পিটার, রামু তারা আলাদা হয়ে চলে যায়। অন্যদিকে জোশি, কুরিয়েন এবং ইরুম্বান আলাদা আলাদা দিকে দৌড়াতে থাকে, অর্থাৎ তারা বিভিন্ন রুমের ভেতরে লুকিয়ে পড়তে শুরু করে। অন্যদিকে সেই লোকেরাও কুকুরটাকে নিয়ে তাদের খুঁজতে শুরু করে বাংলার ভেতরেই। ডোমিনিক ব্যথায় কাতরাচ্ছিল, তার কাটা হাতেই সে একটা পলি বাঁধতে চাইছিল, কিন্তু সেটা নিতে যেয়ে সেখানে একটা জিনিসপত্র সে ফেলে দেয়, যেটার আওয়াজে সেই লোকগুলো বুঝতে পারে ওইদিকে কেউ একটা আছে। তারা সেই দিকেই আসতে শুরু করে। অনেকক্ষণ তারা এইভাবে বিভিন্ন রুমে লুকিয়ে লুকিয়ে সেই লোকগুলোকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, কিন্তু একটা সময় সেখানে একজন লোক এসে দেখতে পারে সেখানে কিছু রক্ত জমে রয়েছে, রক্তের ছেটে ফোঁটা, অর্থাৎ ডোমিনিক সেই দিক দিয়ে গিয়েছিল, আর তারাও বুঝতে পারে এদিকে কেউ একজন আছে। ডোমিনিক যে রুমে লুকিয়েছিল সেই রুমটাতেই সেই ভয়ঙ্কর লোকটা লাইট নিয়ে চলে আসে। সে লাইট দিয়ে আশপাশটা ভালো করে দেখতে থাকে, কিন্তু ডোমিনিক সোফার পেছনেই লুকিয়েছিল। সেও ধীরে ধীরে সরে আসছিল যাতে সেই লোকটা তাকে দেখতে না পারে। ডোমিনিক একটা সময় ভেবে বসে সেই লোকটা সেখান থেকে চলে গেছে, তাই সেও হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু তখনই সে দেখতে পায় লোকটা তার পাশেই দাঁড়িয়ে রয়েছে এবং সে তাকে হাতুড়ি দিয়ে মারার চেষ্টা করে। ডোমিনিক চিৎকার করতে থাকে এবং পালিয়ে বাঁচার চেষ্টা করে। অন্যদিকে ডোমিনিকের সে চিৎকার আশেপাশের সবাই শুনতে পাচ্ছিল, কিন্তু ভয়ে কেউ কাউকে বাঁচাতেই আসছিল না। লোকটা হাতুড় দিয়ে সেই ডোমিনিককে পেটাতে শুরু করে এবং জিজ্ঞেস করে, তোমার গানটা কোথায়? ডোমিনিক শুধু নিজের জীবন নিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই লোকটা তার পিছু ছাড়ে না। ডোমিনিক টেবিলের নিচে গিয়ে লোকালে সেই লোকটা হ্যামার দিয়ে সেই টেবিলটাকে ভেঙে ফেলে। একটা সময় লোকটার হাতে জিম্মি হয়ে যায় ডোমিনিক, আর সেই হ্যামারটা দিয়ে ডোমিনিকের বুকের ওপরে একের পর এক আঘাত করতে থাকে সেই লোকটা। ডোমিনিকের দেহটা ধীরে ধীরে নিথর হয়ে যায়, অর্থাৎ ডোমিনিক সেখানেই মারা যায়। এদিকে কোরিয়ান ইরুম্বানকে বলে, এরা কি চায়, কাকে চায়, তাদেরকে দিয়ে দাও, আর আমরা আমাদেরকে বাঁচিয়ে নেই। অন্যদিকে পিটার রামুকে বলে, আমার একটা মেয়ে রয়েছে যে অসুস্থ, আমাকে যে করেই হোক বাড়ি ফিরতে হবে। রামু বলে এদের হাতে মরার আমারও কোনো শখ নেই, আমিও চাই বাড়ি যেতে, আর আমি কথা দিচ্ছি আপনাকে, আমি যদি বাড়ি যাই তাহলে আমিও আপনাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেব। এদিকে ইরুম্বান কুরিয়ানকে বলে, চলো ড্রাইভার রামুকে ওদের হাতে তুলে দেই। কুরিয়ান জিজ্ঞেস করে, কেন? ইরুম্বান তখন বলে, কারণ এই লোকগুলো আমার জন্য এসেছে। এটা শুনে কুরিয়ান অবাক হয়ে যায়। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইরুম্বান যখনই গাড়ি নিয়ে এখানে আসতে যাচ্ছিল, রাস্তার মাঝে একটা গুলির শব্দ হয় এবং ইরুম্বানের গাড়ির উপরে আহত শুকুরটা এসে পড়ে। এটা দেখে ইরুম্বান কিছু একটা ভাবে, এরপরেই সে আহত শুকুরটাকে সে তার গাড়ির পেছনে রেখে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় সেখানে ওই ধরনেরই একজন আদিবাসী লোক এসে দাঁড়ায়, যার হাতে একটা গান ছিল। সে গাড়ির সামনে দাঁড়িয়ে বলে, ওই পশুটা আমার, আমি ওকে গুলি করেছি, আমি ওকে আহত করেছি, ওটা আমাকে দাও। ইরুম্বান কিছুই বলে না। লোকটা গান ত্যাগ করে বলে, ওটাকে না দিয়ে তুমি এখান থেকে যেতে পারবে না, তাহলে তোমাকে নিজেকেই মারা পড়তে হবে। ইরুম্বান গাড়ি স্টার্ট দিতে থাকে, কিন্তু লোকটা তারপরও সেখানে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই একটা গুলির শব্দ হয়। ইরুম্বানের হাতে থাকা গানটা দিয়ে সে কৌশলে লোকটাকে গুলি করে সেখানে মেরে ফেলে, আর লোকটাকে রেখে সেখান থেকে চলে আসে। ইরুম্বান বলে, এরা এই জন্যই এসেছে আমাকে মারতে। এক কাজ করো, ড্রাইভার রামুকে ওদের হাতে দিয়ে দাও, আর আমরা সেফলি এখান থেকে বের হয়ে চলে যাই। কিন্তু কোরিয়ান কিছুই বলছিল না। ইরুম্বান বলে, যদি কোনো রাস্তা খোলা থাকে এই বাংলো থেকে বের হয়ে যাওয়ার, তাহলে বলো, ওরা এখানে আসার আগেই আমরা এখান থেকে পালিয়ে যাই, নাহলে তুমিও মরবে, আমাকেও মারবে। একটা সময় কোরিয়ান বলে, এর ঠিক 2 রুম পরে একটা সুড়ঙ্গ রয়েছে, আর সেই সুড়ঙ্গটা একেবারে বাংলোর বাইরেতে আমাদের নিয়ে যাবে, যার ফলে সেখান দিয়ে গেলে এরা আমাদের ধরতে পারবে না। কোরিয়ান বলে, ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, কিন্তু কলেজে তুমি যে আমার সাথে নোংরা গেমটা খেলেছো সেটার কথা মনে রেখো। এই ধরনের কোনো কাজ যদি তুমি এখন আমার সাথে করার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। কোরিয়ান এবং ইরুম্বান সেদিকে যেতে থাকে। কোরিয়ান সুড়ঙ্গতে নেমে সেখানে গেটটা লাগিয়ে দেয়, যাতে সেখানে আর কেউ আসতে না পারে। দুজনেই সেখানে আসার পরে সুড়ঙ্গ যে দিক দিয়ে বের হতে যাবে সেখানে দরজায় তালা বন্ধ ছিল। কোরিয়ান একটা রড নিয়ে সেই তালাটা ভাঙার চেষ্টা করে। অন্যদিকে সেই কুকুরটা সুড়ঙ্গের পথে এসে দাঁড়িয়ে যায় এবং ঘেউ ঘেউ করতে শুরু করে।
অন্যদিকে সেই লোকগুলো বুঝতে পেরে যায় যে অবশ্যই এখান দিয়েও কেউ পালিয়েছে। তারাও সেই গেটটা খোলার চেষ্টা করে, না পেরে ভাঙতে শুরু করে। অন্যদিকে যোশী একটা রুমে লুকিয়েছিল, তাদের মধ্যে একজন এসে সেই রুমটাতে খুঁজতে শুরু করে। তখনই ছোট্ট আরও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এই চারজনেরই সাথী ছিল সেই লোকটা যাকে ইরুম্বান গুলি করে মেরে রেখে এসেছে। তারা সেখানে চলে আসে এবং সেই লোকটার ছেলে এসে কাঁদতে শুরু করে। সে তাদেরকে বলে, এখন আমি আমার পরিবারকে যে কি জবাব দেব, আমি আমার মাকে কি বলবো। তখনই একজন লোক দেখতে পায় সেখানে একটি গাড়ির চাকার ছাপ রয়েছে। তারা বুঝতে পারে কোনো একজন গাড়িওয়ালা লোকই এই কাজটা করেছে, আর সে এই রোড দিয়েই গেছে। সেই লোকগুলো এই রোড দিয়ে আসার পরে এই বাংলোটা দেখেই তারা বুঝতে পারে এখানকার মধ্যে কেউ একজনই তাদের সেই সাথীকে খুন করেছে। তাই তারা প্রতিশোধ নেওয়ার জন্যই একের পর এক সবাইকে খুন করছে। অন্যদিকে যোশীর সুযোগ বুঝে সেখানে থাকা একা লোকটার উপরে হামলা করে, কিন্তু তার সাথে পেরে না উঠে তার উপরে অ্যাসিড ঢেলে দেয়। সে বাইরে এসে ছটফট করতে থাকে। অ্যাসিডে পুড়ে দগ্ধ হয়ে সেই লোকটা সেখানেই মারা যায়। অন্যদিকে দরজা ভাঙার শব্দ শুনে ইরুম্বান সেখানে চলে আসে আর দেখতে পায় যে তারা দরজাটা পুরোপুরি ভেঙেই ফেলেছে। এদিকে ইরুম্বান সেই সুরঙ্গার শেষ মাথায় এসে সাথে সাথে একটা রড নিয়ে তালাটা বাড়ি মেরে ভেঙে ফেলে। আর দরজা খুলতেই সেখানে ভয়ঙ্কর কুকুরটা তাদের উপরে এসে হামলা করে। সে কুরিয়ানের হাতে কামড়ে বসে। অন্যদিকে তখনও ইরুম্বান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। একটা সময় ইরুম্বান কুকুরটাকে আঘাত করলে কুকুরটা কুরিয়ানকে ছেড়ে ইরুম্বানের উপরে হামলা করে। ইরুম্বান বারবার কুরিয়ানকে বলছিল কুকুরটাকে আঘাত করতে, কুরিয়ান সেটা করে না। সে বরং সুযোগ বুঝে সেই দরজা দিয়ে পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তখনই কুকুরটা তাকে কামড়ে বসে। এটা দেখে ইরুম্বান এবার আর কুরিয়ানকে বাঁচায় না। এরপরে কুরিয়ান ইরুম্বান দুজনেই পালাবার চেষ্টা করে, অর্থাৎ সেই দরজা দিয়ে যেই পালানোর চেষ্টা করছিল না কেন কুকুরটা তাকেই আক্রমণ করছিল। কিন্তু এতে একটা সময় কুরিয়ান অনেকটা বেশি আহত হয়ে যায় আর কুকুরটা তাকে কামড়াতে শুরু করে। আর এই সুযোগে শেষ মুহূর্তে ইরুম্বান সেই দরজা দিয়ে বাইরে বের হয়ে আসে আর দরজাটা বন্ধ করে দেয়, যার ফলে কুকুরটা কুরিয়ানকে সেখানেই মেরে ফেলে। এদিকে যোশী, পিটার এবং রামু তারা সুযোগ বুঝে মেইন দরজা দিয়ে দৌড়ে পালাতে শুরু করে। দেখা যায় তাদের মধ্যে দুইজন লোক এবং কুকুরটি পিটার, যোশী এবং রামুকে তাড়া করতে থাকে। আর একটি লোক আক্রমণ করে ইরুম্বানকে। ইরুম্বান আর সেই লোকটার মধ্যে তুমুল লড়াই হয়। কেউ কারোর সাথে পেরে উঠছিল না, অনেকক্ষণ ধরে লড়াই করছিল। এদিকে সেই দুইজন লোক আর কুকুরটি মিলে যোশী, পিটার এবং রামুকে প্রায় ধরেই ফেলছিল। অবশেষে দেখা যায় ইরুম্বান সেই লোকটাকে প্রতিহত করে ফেলে, গাছের সাথে বেঁধে তার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে। আর সেই লোকটা চিৎকার করতে শুরু করে। সেই লোকটার চিৎকার শুনতে পায় তার সেই দুইজন সাথী। তারা তিনজনকে ধরার পরিবর্তে তাদের সাথীকে বাঁচানোর জন্য চলে যায়, কিন্তু কুকুরটা তখনও যোশী, পিটার এবং রামুর পিছনে দৌড়াচ্ছিল। এদিকে কুকুরটা একটা সময় পিটারের পায়ে কামড়ে বসে। অন্যদিকে সেই দুইজন লোক যে ইরুম্বানের উপরে হামলা করে, ইরুম্বান তাদের সাথেও ফাইট করতে শুরু করে। এদিকে যোশী এবং রামু পিটারকে সেই কুকুরের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কুকুরটা খুবই ভয়ানক এবং হিংস্র ছিল। সে কোনোভাবেই পিটারের পা ছাড়ছিল না। পা ছেড়ে একটা সময় সে হাতে কামড়ে বসে। অন্যদিকে কোনো উপায় না পেয়ে রামু তার কাছে থাকা সেই চাকুটা দিয়ে কুকুরকে হামলা করতে শুরু করে। এদিকে ইরুম্বান সেই দুইজন লোকের সাথে তুমুল লড়াই করতে শুরু করে। কেউ কার থেকে কম যায় না। ইরুম্বানও সেই দুইজন লোককে পরাজিত করতে পারছিল না। অন্যদিকে সেই দুইজন লোকও ইরুম্বানকে কিছু করতে পারছিল না। একটা সময় তাদেরই একটি হাতুড় নিয়ে ইরুম্বান তাদের একজন লোককে প্রচণ্ড মারতে থাকে, তাকে প্রায় আহত করেই ফেলছে। ঠিক তখনই অন্য একজন লোক এসে তাকে বাধা দেয় এবং গাছের সাথে বাধা থাকা সেই লোকটা ইরুম্বানকে ধরে ফেলে। তখনই অন্য একটা লোক তাকে হাতুড় দিয়ে মাথার মধ্যে আঘাত করতে যাবে। ঠিক ওই সময়টাতে সিন কাট হয়ে যায়। এদিকে রামু সেই চাকুটা দিয়ে কুকুরটাকে বারবার আঘাত করার ফলে কুকুরটা সেখানেই মারা যায় আর তারা তিনজন সেখান থেকে পালিয়ে চলে যায়। সকাল হয়ে যায়। তারা একটা সময় জঙ্গল দিয়ে দৌড়াতে দৌড়াতে রাস্তায় চলে আসে, কিন্তু তারা মেন রোডে কিভাবে যাবে বুঝতে পারছিল না। তখনই সেখান দিয়ে একটি গাড়ি যাচ্ছিল আর বলে তারা যেন মেন রোডে যেতে চায়, তাদেরকে একটু লিফট দেওয়া হোক। সে লোকটা বলে ঠিক আছে উঠুন। তারা গাড়িতে উঠে বসে। একটু পরেই আবার দেখা যায় আরও একজন গাড়ি থামায়। সে হচ্ছে ইরুম্বান। অর্থাৎ সেই দুইজন লোক মিলেও ইরুম্বানকে মারতে পারেনি, বরং ইরুম্বানই তাদের দুইজনকে মেরে সে পালিয়ে চলে আসে। ইরুম্বানও আহত ছিল অনেকটা। সেও মেন রোডে যেতে চাইছিল আর মেন রোডে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে, কিন্তু গাড়িতে ওঠার পরেই সেই তিনজনকে সে দেখতে পায় আর বুঝতে পারে যে তারাও বাঁচতে পেরেছে। তখনই ইরুম্বান বলতে থাকে
কয়েকজন লোক মিলে এসেছিল আমাকে মারতে। ওরা তো চেনা না ইরুম্বানকে, আমাকে মারাটা এতটাও সহজ নয়। ঠিক তখনই রামু সেই গাড়িতে একটি চেন দেখতে পায়, যেটা সেই কুকুরের গায়ে ছিল যাকে তারা মেরে ফেলেছে। আর রামু এটা দেখে বুঝতে পারে যে কুকুরটা এই ড্রাইভারেরই ছিল, আর সেই ড্রাইভার তাদেরকেই খুঁজছে। রামু ড্রাইভারকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, গাড়িটা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? তখন ড্রাইভার বলে, আমি একজনকে ধরতে যাচ্ছি। আর এরপরেই সে গাড়িটা থামিয়ে দেয় আর এক হাতে একটা গান নেয়। সিনটা শিফট হয়ে যায়, একটা ফায়ারের শব্দ হয়। ঠিক তখনই লেখা ওঠে, মানে হচ্ছে এই মুভির দ্বিতীয় পর্বে এই ড্রাইভারের সাথে এদের ফাইট হবে এবং ইরুম্বানকে তারা শাস্তি দিয়েই ছাড়বে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো এই সার্ভাইভাল থ্রিলার মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।